নমস্কার, আমি রুম্পা চলে এলাম ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। এই প্ল্যাটফর্মটি এমন একটা জায়গা, এখানে অনেক মানুষ তাদের স্বপ্ন পূরণ করেছে। সেই আশায় আমিও চলে আসলাম। আগের ভিডিওতেই বলেছিলাম যে লোকনাথ বাবার পুজোতে বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল মঙ্গলবার দিন সকালবেলায়। পুজো বুধবার ছিল, মঙ্গলবার দিনই তো পুজো ছিল। এই বুধবার দিন পুজো ছিল, মঙ্গলবার দিন সকালবেলায় যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করেই আমি আগের দিন রাত্রেবেলা চলে গেলাম। তো হঠাৎ করে আগের দিন রাত্রেবেলা যাওয়ার কারণ হচ্ছে, আমি একটু বিকেলের দিকে হঠাৎ করে একটা কাজ করছি, বিকেলের দিকে মাকে ফোন করি। মাকে ফোন করাতে জানতে পারলাম মায়ের শরীর খুব খারাপ। মা কাতরিয়ে কাতরিয়ে, পরিষ্কার করে কথা বলতে পারছে না, কথাগুলো জড়িয়ে জড়িয়ে বলছে। তো তড়িঘড়ি বোনকে ফোন করলাম, আর ঝটপট আমিও রেডি হয়ে চলে গেলাম মায়ের বাড়ি। এই যে আমি নৌকোতে বসে আছি, বাড়িতে যেতে যেতে সত্যি কথা বলতে আমি একেবারে আগেই বলেছিলাম যে একদম পাড়ায় চলে এসেছি আমি এবারে। আমি কোনো দিনও 7:30টার সময় গঙ্গা পার হইনি। তো সেই 7:30টার সময় গঙ্গা পার হয়ে বাড়ি গেলাম, কারণ ওই মুহূর্তে হাজব্যান্ডের যাওয়াটা খুবই অসুবিধাজনক হয়ে যেত। কারণ হঠাৎ করেই পরিস্থিতিটা এমন চলে আসলো যে বাড়ি ফাঁকা রেখে, কোনো ঠিকঠাক না করে ওই মুহূর্তে বেরোতে পারতামই না। সেই জন্য আমি তড়িঘড়ি চলে গেলাম। আর বোন আর ভগ্নিপতি তো অবশ্যই, দেখা যাক ওরা আমার আগে এসেছে কি না। তো একদমই পাড়াতে চলে এসেছি। আর সত্যি এতটা আমি সারাটা বাসে বসে, বোটে বসে, টোটোতে বসে এতটা দুশ্চিন্তায় ছিলাম, বারবার ফোন করছিলাম বোন ভগ্নিপতি মনে হচ্ছে চলে এসেছে, যে মা কেমন আছে। যখন মায়ের সাথে কথা বললাম, এমনভাবে মা কাতরে কাতরে কথা বলছে। এই যে দেখুন, ঘরে চলে এসেছি। আর ঘরে ঢুকেই তো মাকে একটু বললাম যে তুমি আমি যদি ফোনটা না করতাম তাহলে তো জানতে পারতাম না। এই যে বোন আর ভগ্নিপতি এসে ওষুধ খাইয়ে তাকে সুস্থ করিয়ে তবে বসিয়েছে। তারপর এটাই বললাম, তোমার শরীর খারাপ লাগলে তুমি তো আগে থেকে জানাবে। আসলে মায়েরা সন্তানদের যাতে অসুবিধা হয়, সেই যতটা কম অসুবিধা তারা ফেলতে পারে সেই চেষ্টাটাই ওরা করে। কিন্তু মায়েরা এটা বোঝে না যে তাদের শরীরের দিকে খেয়াল আমরা অনেকটা পরিমাণে রাখি। হয়তো সবসময় কাছে থাকতে পারি না, কিন্তু আমরা ভেতরে ভেতরে অনেক ছটফট করি, যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চিন্তা করি মায়েরা কেমন আছে। সেই জন্যেই বারবার দুই বোনের বললাম যে তুমি আমাদের ফোন করে আগে কেন জানালে না? আমরা আগে জানলে আমি কি আর অন্ধকারে এতটা 7:30টার সময় আমি গঙ্গা পার হতাম? তোমার ফোন পেয়েই সঙ্গে সঙ্গে চলে আসতাম। তো যাই হোক, একটু তো অভিমান হলো মায়ের ওপর। তারপর ওরা যেহেতু ওষুধপত্র খাইয়েছে এসে, তো এখন অনেকটাই সুস্থ আছে। এরপর বোন আর ভগ্নিপতি চলে গেল, কারণ পরের দিন ওদের বাড়িতে লোকনাথ পুজো ছিল, সেই জন্য ওরা আর থাকলো না। ওরা তখন বেরোলো 9টা 8:30, 9:45, হ্যাঁ 9:45 হবে হয়তো, ওই সময় ওরা বেরোলো। আর তারপরে ওদেরকেও আমি একটু বাই করে দিলাম। মা তো তখন ঘরেই বসে আছে, নাহলে অন্যান্য সময় মাও এসে ওদের একটু বাই জানায়। আমি তো থাকি না, যখন আসে মাও একটু ওদের সেই বাইরের গেট পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত মেয়ে জামাইকে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তারপর ঘরে যাবে। তবে আমি ঘরে চলে আসলাম, এসে একটু বসলাম, কারণ সেরকমভাবে রিল্যাক্স হয়ে বসতে পারিনি। এইবারে কথা হচ্ছে রাত্রেবেলা কী খাবে। আমি যাওয়ার সময় আর হাতে করে কিছু নিয়ে যেতে পারিনি, কারণ আমার মাথাতে তখন ছিল কতক্ষণে বাড়ি যাব, গিয়ে মাকে দেখব যে কী কন্ডিশানে আছে। সেই জন্য আমি আর কিছু কিনিনি। আর তাছাড়া মা তো কিছু খেতেও পারতো না, রুটি যে নেব রাতের জন্য সেসব কিছুই না। আর আমার মাথাতে ছিল আমি যা পারবো একটা কিছু খেয়ে নেবো। তা ভাবলাম প্রথমে জল মুড়ি খেয়ে নেবো, দুজনের পক্ষেই সেটা ভালো হবে। তারপর চিন্তা করলাম পরের দিন ওদের বাড়িতে পুজোর ব্যাপার আছে, একটা উপোসেরও ব্যাপার থাকবে। আর মা সেই দুপুরবেলা থেকেই বললো, ভালো করে দুপুরের ভাতটাও ভালো করে খায়নি, বললো যে আমি ভাত ফেলে দিয়েছি। তখন থেকেই আমার শরীরটা কেমন লাগছে। তো জিজ্ঞাসা করলাম মাকে, তাহলে কি একটু আলু সেদ্ধ ভাত করলে তুমি খাবে?
এখন আর রাত্রেবেলা সেরকম কিছু করাটাও ঠিক হবে না, তোমার শরীরের পক্ষেও সেটা ঠিক হবে না। সেই জন্য একটু আলু সেদ্ধ, শুধু আলু সেদ্ধ আর ভাত করে নিলাম। আর সবথেকে বড় কথা, ওই সময় জলমুড়ি খেয়ে শোয়ার থেকে সত্যিই খুব ইচ্ছে করছিল একটু ভাত হলে যেন ভালো হয়, কারণ খাওয়ার পরেই দুজনেই বললাম যে মানে ভেতর থেকে, শরীরের ভেতর থেকে যেন একটু ভালো লাগলো, যে একটু ভাতের খুবই দরকার ছিল। আমারও তো সেই দুপুরবেলাতে বেরিয়েছি, দুপুরবেলাতে খেয়েছি, খিদেও পেয়েছিল, তো সেই জন্য ওই সময় আলু সেদ্ধ ভাতটা খুবই ভালো লাগলো। তো খেয়ে দিয়ে সেদিন আর বেশি রাত পর্যন্ত জাগিনি, কারণ আমি আবার ভীষণ ক্লান্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমি বেশিক্ষণ জেগে থাকতে পারি না, তো বেশিক্ষণ আর সেদিন জাগিনি। তারপরে টুকটাক কাজকর্ম করে সেই ঘুমিয়ে পড়েছি। মায়ের ঘরের লাইটটা এমন দিকে লাগানো ছিল, মানে লাইটটা এমন দিকে, আর আমাদের টেবিলটা লাইটের উল্টো দিকে, সেই জন্য এই জায়গাটাতে পুরোটাই মুখগুলো একদমই দেখা যাচ্ছিল না। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আমরা একটু একটু বসে গল্পগুজব করে তারপরে যে যার মতন শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকালবেলাতেই ব্যস্ততা রয়েছে। অনেক দিন পর, বা আমার সত্যি কথা বলতে যখনই দরকার পড়ে, মায়ের দরকার পড়ে, আমি চলে যাই মায়ের বাড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মায়ের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই রাস্তা, যাওয়ার পথে বাস, প্রথমে তো বাড়ি থেকে বেরিয়ে টোটো, তারপর বাস স্ট্যান্ড, বাসেই প্রায় 1 ঘন্টা মতন লাগে, তারপর নৌকা, তারপর আবার 2টো টোটো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। মা কত গাছগাছালি লাগিয়েছে, এরা ছোট্ট একটা পুচকু গাছ, সন্ধ্যা মালতী ফুল বলে বোধহয় এগুলোকে, এগুলোতে বিভিন্ন রঙেরই হয়। মা দেখলাম এই আলতা কালারের, কি রানি কালার বোধহয়, না এটা রানি কালারের লাগিয়েছে। তো নতুন সকাল শুরু হয়ে গেল, আর আমি তো, বোন বলে গেছিলো ওর বাড়িতে 8টার মধ্যে যেতে, সেই জন্য আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:30-র সময়। এখন তো সকাল সকাল ঘুমও ভেঙে যায়, যে মা ফুল তুলছে, করবী ফুল, জবা ফুল, ফুল টুল তুলছে। তো আমি 4:30-র সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, এখন তো সত্যি কথা বলতে 5টা বাজলেই ঘুম ভেঙে যায়, আর তাছাড়া আকাশও পরিষ্কার হয়ে যায়। তো মা বললো যে সেরকম ব্যস্ততার কিছু নেই, আমার তো কাজের বউটা আসবে, তো সে ঘর মুছবে, বাসন মাজবে, তো সেরকম তাড়াহুড়োর কিছু নেই, তুই আর আমি আছি, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই গল্প করতে করতে বসে যেতে যেতে, মানে একটু গল্প করতে করতে যেতে যেতে ওদের বাড়িতে আবার যাওয়ার পথে দোকানে কেনাকাটা করলাম, ওদের বাড়ি যেতে যেতে প্রায় 8:30 বেজে গেছে। আর যেটুকু কাজ ছিল দুজনে হাফ হাফ করে করে গল্প করতে করতে হাফ হাফ করে করে নিলাম। তো মাকে সুস্থ দেখে সত্যিই খুব ভালো লাগে, মানসিক সেই অশান্তিটা থাকে না। আর ঠিক মায়েদেরও তেমন, সন্তানের যদি একটু কিছু হয়, তারা যত বাধা বিপত্তি হোক না কেন, যতই বয়স হোক না কেন, আর যতই দূর হোক না কেন, তারা কিন্তু ঠিক চলে আসে। আমি তো মানে রাস্তাতে যে বাসে যে যাব, আমি বাসে মানে ছটপট করছি যে, আর একটু অভিমানও হয়েছিল, তুমি তো জানাবে সঙ্গে সঙ্গে, আমি বিকেলে ফোন করলাম, তারপর জানতে পারলাম, তুমি তো বলবে। এই তো বোন থাকে তোমার কাছাকাছি, তো বোন সঙ্গে সঙ্গে তো আসতে পারতো, সেই তো আসলামই আমরা সবাই, তুমি যে বলছো আমাদের অসুবিধা হবে, তাই একটু অভিমানও হয়েছিল, তারপরে সব ঠিকঠাক হয়ে যায়। এই অভিমানগুলো মানে মায়েদের সঙ্গে, সন্তানের সঙ্গে মায়েদের থেকেই থাকে। তারপর আমি খেলাম জল গরম, যেরকম প্রত্যেক দিন জল গরম খাই সকালে, আমি চাটা খাই না, কারণ ওই জল গরমটাই আমার শরীরের পক্ষে উপকার হয়, সেটাই খেলাম। আর মাকে চা বিস্কিট করে দিলাম, আর তারপরে স্নান টান করে পুজো দিলাম। আর মায়ের দিদিভাই এসে তার ঘরটা মুছে দিতে দিয়ে আমাদের বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেছিলো। তো অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন। যদি যোগ্য মনে করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক সফলতার স্বপ্ন নিয়ে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। তো আপনাদের সাথে থাকতে চাই, কাজ করতে চাই। তো এইটা হচ্ছে হলুদ গাছ, আমার বোন এক টুকরো হলুদ লাগিয়েছিল, আর সেই গাছটা থেকে কত বড় হয়েছে। এর আগে তো ফুলও ফুটেছিল একবার, ফলও হয়েছিল, মানে হলুদও হয়েছিল, তারপরে দেখেছিলাম শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পরে আবারও দেখছি গাছটা হয়েছে। এই হলুদ গাছের ফুলগুলো তো যারা দেখেছেন তারা জানেনই কত সুন্দর হয়, আর যারা দেখেনি তাদের বলবো ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়।
সেই অনেকটা বেশ লম্বা স্টিকের মতো হয়। আর কী রঙের হয়েছিল আমি না ভুলেও গেছি, বেগুনি রঙের কি না কি জানি না। যাই হোক, নেক্সট বার যদি আবার হয়, তবে এইটুকু বলবো ফুলগুলো আমার অন্যান্য ফুলের তুলনায় দেখতে বেশ ভালো লেগেছিলো। তো যে এবার যদি দেখতে পাই ওই ফুলগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর মা তো এখন অনেকটাই সতেজ। মা দুজনে হাফ হাফ করে কাজ করে নিলাম। মাকে বললাম তুমি ইয়ে করো, গাছে জল ঠল। মা প্রত্যেক দিন পাইপ দিয়ে দিয়ে প্রত্যেক দিন গাছে জল দেয়, গাছের মাথা থেকে একেবারে গোড়া পর্যন্ত। আমি একটু রান্নাঘরের বেসিনটা, এই টেবিল, আগের দিন ভাত করেছিলাম তো ফ্যান পড়েছিল, সেগুলোকে আবার একটু মুছে নিলাম, নিয়ে গ্যাস টেবিলটা মুছে নিয়ে রান্নাঘরটা তো আর দিদি মুছে না, তো রান্নাঘরটা মুছে নিলাম। নিয়ে এরপরে দাঁত টাত মেজে রেডি হয়ে গেল, চা টা খেয়ে আমরা রেডি হয়ে গেলাম। সেটাই। আবারও সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীর জন্যে আবারও যাব। সমস্ত মুহূর্তটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার বাপের বাড়িতে বলেছিলাম যে কে কে আছে, বলা হয়নি। বাপের বাড়িতে আমরা দুই বোন, আমি বড় আর আমার বোন আছে। তো দুই বোনেরই বিয়ে হয়ে গেছে। বোনের বাড়িও মায়ের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট, আর কোনো গাড়িতে গেলে 5 মিনিট। আর আমার বাড়ি 2 ঘন্টা মতো লাগে। তো ভাবলাম যে যখন মা তো রেগুলারই মোছে, তো আমরা তো কাজের মধ্যেই থাকি, কাজ না পেলে যেন হাত শিরশির করে। তো ভাবলাম যাই হোক বেসিনগুলোও একটু মেজে দিই, সাবানের স্কচ ব্রাইটটা দিয়ে এটাও একটুখানি মেজে দিলাম। কারণ আমি তো নিজে প্রত্যেক দিন ঘরে করি, তার সেই অভ্যেসটাই রয়ে গেছে। তো চা করতে গিয়ে যখন ঘরটা মুছলা হয়ে থাকে, ওটা না হয় আর একবার একটু মেজে দিই। আর ওদিকে মা তো গাছে জল ঠল দিয়ে দাঁত টাত মাজছে, আমিও এবারে দাঁত টাত মেজে এরপরের ভিডিওতে নিয়ে আসবো বোনের বাড়ির পুজোতে কী করলাম, সারাটা দিন পুজো কী করে হয়। কারণ আপনাদের সঙ্গে যে এটা প্রথম বছর এই সমস্ত মুহূর্তগুলো তুলে ধরছি। আর নিজের মানুষকে যদি সুস্থ দেখতে পাই, তার থেকে তো বড়ো কথা আর কিছু না। আর আমি যখন মায়ের বাড়ি যাই তখন আমার কর্তামশাই থাকেন একা, কারণ আমার শ্বশুরবাড়িতেও বলেছি যে আমি আর আমার কর্তামশাই দুজন থাকি। তো হঠাৎ করে সেদিন চলে যাওয়াতে সেও মানে ইতস্তত হয়ে পড়লো। যাই হোক, মায়ের শরীর খারাপ শুনেছি, মানে চটজলদি 5 মিনিটের মধ্যে আমি তৈরি হয়ে গেলাম, আর 15 মিনিটের মধ্যে আমি বাস স্ট্যান্ডে চলে গেলাম, গিয়ে কর্তামশাই দিয়ে আসলেন। তো এই যে সকালবেলাই হচ্ছে আমার মায়ের আসন। মায়েরও আর আমাদের গুরুদেব একই, হরিওম দীক্ষিত আর লক্ষ্মী ঠাকুর মায়ের। আমারও ঠিক তাই, হরিওম দীক্ষিত আমিও লক্ষ্মী ঠাকুরের মানে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ফ্রি মাইন্ডেড ছিলেন। তিনি পূজা অর্চনা অবশ্যই করতেন, কিন্তু তার মতে হচ্ছে গুরুদেবকেই ওনারা বেশি প্রাধান্য দিতেন। তো সেই জন্য আমার বিয়ের আগে আমার মা দীক্ষা নেয় আমার বিয়ের পর, আর আমিও দীক্ষা নিই বিয়ের পরে আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে। তো সেই হিসাবে মায়ের বাড়িতে গেলে, মায়ের বাড়ি আর এখানে আমাদের গুরুদেবই একই। 2-1বার আমাদের গুরুধামেও গেছিলাম। যারা জানেন যে স্বামী স্বরূপানন্দের গুরুধাম কোথায়, তারা নিশ্চয়ই জানেন কোথায়। তো সেখানে কাকড়গাছিতে বোধহয়। তো আমি আর মা, যে আমার হাজব্যান্ড, 3 জনে অনেকবারই গেছি, মানে হাজব্যান্ডই নিয়ে গেছে। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো ও সুস্থ থাকবে।